হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের প্রশ্ন বিচিত্রার মডেল ফোরের সমস্ত এমসিকিউ প্রশ্নের সমাধান করে দেব। তাহলে প্রথমে চলে আসছি আমরা একের দাগের একের কোশ্চেনে। আছে যে ত্রৈরাসিক পর্বে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান থাকে কত মাসের জন্য। ত্রৈরাসিক পর্বের ক্ষেত্রে ত্রৈরাসিক পর্ব বলতে বোঝায় আমরা 3 মাস অন্তর সুদ দেব। সুতরাং প্রথম যে 3 মাস হবে সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সব সুদই এক থাকবে, তাই এখানে অপশান নাম্বার সি 3 মাস এটা হবে আমাদের রাইট অ্যান্সার। তারপরের যে অঙ্ক √13 মাইনাস a√10 সমান দেওয়া আছে √5 প্লাস √8 প্লাস √5 হলে এর মান কত। তার জন্য আমরা করে নিয়েছি √13 মাইনাস √10 সমান √8 প্লাস √5। এখানে উভয় দিকে বর্গ করেছি, যদি এই রুট চিহ্নটা উঠে গেছে, এদিকে থাকছে 13 মাইনাস a√10 আর এদিকে a প্লাস b এর হোল স্কোয়ার হচ্ছে, তাহলে a স্কোয়ার মানে √8 এর স্কোয়ার হচ্ছে 8, √5 এর স্কোয়ার হচ্ছে 5, তাহলে √8 প্লাস 5 সমান হচ্ছে 13 আর 2 √8 ইন্টু √5, তাহলে √8 আর √5 হলে √40, 2 √40 হয়েছে। 13 আর 13 উভয় দিকে ক্যান্সেল হয়ে যেতে আমাদের পড়ে থাকছে মাইনাস a√10 সমান 2 √40। আবার √40 সমান হয় 4 গুণিতক 10, 4 রুটের বাইরে বেরালে হয় 2, 2 ইন্টু 2 সমান 4 √10। মানে এখানে এই যে √40 আমরা এটাকে লিখতে পারি 2 ইন্টু √40টাকে লিখছি আমরা 4 গুণিতক 10, তাহলে 4টা বাইরে বেরালে হবে 2 ইন্টু 2 √10 সমান হচ্ছে 4 √10। তাহলে উভয় দিকে আমাদের √10 আর √10 ক্যান্সেল হয়ে গেলে মাইনাস a সমান 4 বা a সমান -4। অপশান নাম্বার 4 আমাদের হচ্ছে রাইট অ্যান্সার। এবিসি সমবাহু ত্রিভুজ, এডি লম্ব বিসি, তাহলে এডি স্কোয়ার সমান অপশানগুলো কোনটা হবে। তাহলে আমরা সমবাহু ত্রিভুজ একটা এঁকেছি, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, এডি লম্ব বিসি। তাহলে এই যে ডি বিন্দুতে বিসি বাহুটা সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে আমরা লিখতে পারি এসি সমান, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান, তাহলে এসির সঙ্গে বিসিও সমান হবে, এসি সমান বিসি। আবার যেহেতু ডি বিন্দুটা সমদ্বিখণ্ডক করেছে, তাহলে আমরা লিখতে পারি এসি সমান 2 ইন্টু ডিসি। কী করে হচ্ছে, যেহেতু আমাদের এসি সমান বিসি, আবার বিসিকে আমরা বলতে পারি বিডি প্লাস ডিসি, তাহলে এই বিডির জায়গায় আবার ডিসিও লিখতে পারি কারণ এরা সমদ্বিখণ্ডিত, তাহলে ডিসি প্লাস ডিসি সমান হচ্ছে 2DC। তাহলে এসি আমরা সমান বের করেছি 2DC। তাহলে এসি স্কোয়ারের জায়গায় যেহেতু এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারি, কারণ এটা 90 ডিগ্রি লম্ব, এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। এবার এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, এসির জায়গায় লিখতে পারি 2DC এর হোল স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, তাহলে 4DC স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার সমান হচ্ছে 3D স্কোয়ার। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপরে চলে আসছে এখানে tan থিটা ইন্টু tan ফাই সমান যদি 1 হয়, তাহলে সাইন থিটা প্লাস 5/3 এর মান কত হবে। তাহলে tan থিটা ইন্টু tan ফাই যদি হচ্ছে আমাদের 1 হয়, তাহলে আমরা বলতে পারি tan থিটা সমান 1/tan ফাই। তাহলে tan থিটা সমান হচ্ছে 1/tan করলে কী হয়, cot ফাই হচ্ছে আমাদের। তাহলে cot এর সঙ্গে tan এর কখন সমান হয়, পূরক কোণের সূত্র অনুযায়ী tan 90 মাইনাস যে কোনো একটা কোণ যদি সেটা থিটা হয়, তাহলে সেটা হয় cot থিটা। তাহলে আমরা এখানে cot থিটা থেকে আমরা উল্টোভাবে লিখতে পারি যে cot থিটা সমান tan 90 মাইনাস থিটা। এবার থিটার জায়গায় এখানে কোনটা ফাই আছে, তাহলে যদি দুটো ট্যানের মান যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি তাদের কোণের মান সমান। তাহলে থিটা সমান 90 মাইনাস ফাই, ফাইটা এদিকে এলে থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি। মান বের করতে বলেছে সাইন থিটা প্লাস 5/3, তাহলে সাইন থিটা প্লাস ফাই সমান হচ্ছে 90 ডিগ্রি বাই 3 সমান সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30-র মান হচ্ছে আমাদের হাফ। অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 5-এর দাগের অঙ্কে আছে দুটি ঘনকের আয়তন বলা আছে 8:27, তাহলে ঘনক দুটির কর্ণের অনুপাত কী হবে। তাহলে আমরা জানি ঘনকের আয়তনের সূত্র হয় বাহুর কিউব। যেহেতু দুটো ঘনক বলা আছে, তাই দুটো ঘনকের বাহুর হচ্ছে a1 আর a2। তাহলে প্রশ্ন অনুসারে কী হবে, a1 কিউব বাই a2 কিউব সমান 8/27। সেখান থেকে আমরা লিখতে পারি a1 বাই a2 সমান কিউব রুট 8/27, আর কিউব 2-এর কিউব করলে হয় 8 আর 3-এর কিউব করলে হয় 27। তাহলে অনুপাতটা হচ্ছে আমার a1 বাই a2 2/3। আবার ঘনকের কর্ণের সূত্র হয় √3 ইন্টু বাহু। তাহলে যেহেতু দুটো কর্ণ, √3 ইন্টু যার বাহু a1, তাহলে তার কর্ণ হবে √3a1, আর যার বাহু a2 তার হবে √3/a2। √3 আর √3 কাটলে থাকছে
A1/A2, তাহলে A1/A2 সমান হচ্ছে 2/3। অতএব কর্ণের অনুপাত হবে 2:3। অপশান নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর চলে আসছি 6 দাগের অঙ্কে। কতগুলি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলির মধ্যমা চাইছে। তাহলে মধ্যমা নির্ণয়ের জন্য ফার্স্ট স্টেপ, সংখ্যাগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। তাহলে সংখ্যাগুলিকে আমরা ঊর্ধ্বক্রমে সাজালে পাচ্ছি 2, তারপরে 3, 5, 5, 6, 8, 8, 9। এবারে যদি আমরা রাশি সংখ্যাগুলোকে গুনি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 9টা রাশি আছে। 9টা রাশি বলতে 9 হচ্ছে আমাদের অযুগ্ম সংখ্যা, সেটাকে আমরা n দ্বারা সূচিত করছি। তখন মধ্যমা নির্ণয়ের সূত্র হয় n+1/2 তম পদ, n+1/2 তম পদ। তাহলে n সমান হচ্ছে এখানে 9 + 1/2 সমান 5 তম পদ। 5 তম পদ আমাদের কি হচ্ছে 1, 2, 3, 4, 5। তাহলে এই 5টা হচ্ছে আমাদের 5 তম পদ, তাই 5 হচ্ছে আমাদের মধ্যমা। এই অপশান আছে ডি তে আছে 5, তাহলে অপশান ডি হবে আমাদের রাইট অ্যান্সার। তারপরে আছে বার্ষিক সরল সুদের হার r% হলে সরল সুদের হারে n বছরের সুদ বলা আছে এত টাকা, তাহলে মূলধনের পরিমাণ কত। মানে আমাদের সরল সুদের অঙ্কে সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, সুদ দেওয়া আছে, মূলধনের পরিমাণ চাইছে। তাহলে আমরা সূত্র জানি সরল সুদের ক্ষেত্রে I সমান PTR/100। আমরা মূলধন আমাদেরকে বের করতে হবে, তাই ধরে নিয়েছি মূলধন P সমান x টাকা। এবার সুদের পরিমাণ বলা আছে PNR/25, তাহলে I এর জায়গায় লিখছি PNR/25, আর হচ্ছে P আমাদের বের করতে হবে, P এর জায়গায় লিখছি x। সময় T এর জায়গায় বলা আছে n লিখেছি। সুদের হার r এর জায়গায় r বলা আছে, তাই r লিখেছি। তাহলে 1/100, এবার কোনাকুনি গুণ করে x এর মান বের করেছি। তাহলে 100 × PNR/25 সমান xNR, যেহেতু x এর মান বের করতে হবে তাই nrকে ভাগ করেছি, x সমান হচ্ছে 4p। তারপরে আছে এখানে বলা আছে যে 5x² - 4x - 1 একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। সেই দ্বিঘাত সমীকরণে x² এর সহগ ও x এর সহগ এবং ধ্রুবক পদের সমষ্টি বের করতে বলেছে। তো এখানে x² এর সহগ হচ্ছে 5, x এর সহগ হচ্ছে -4 এবং ধ্রুবক পদ যেটা হচ্ছে ধ্রুবক পদ বলা আছে আমাদের -1। তাহলে এগুলো সমষ্টি বের করতে বলেছে। তাহলে 5 + -4 মানে -4 আর -1, তাহলে হচ্ছে 5 আর -4 -1 সমান -5 সমান হচ্ছে 0। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 0। তারপরের অঙ্কে বলা আছে অকেন্দ্রীয় একটা বৃত্তের AB একটা ব্যাস, C বৃত্তের উপরিস্থিত একটা বিন্দু AC সমান 3, BC সমান 4 হলে AB এর দৈর্ঘ্য কত হবে। তাহলে একটা বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্র বলা আছে O, AB বলা আছে ব্যাস এবং AC একটা যায়, BC একটা যায়। আমাদের AB দৈর্ঘ্যর মান বের করতে বলেছে। তাহলে AB যদি একটা ব্যাস হয়, তাহলে এই যে কোণটা ACB, এই ACB কোণ হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, আর এর মান হয় আমাদের 90 ডিগ্রি। তাহলে আমাদের এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে ACB, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার সমকোণ সংলগ্ন দুটো বাহুর মান দেওয়া আছে, একটা 3 আর একটা 4। অতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা অতিভুজের দৈর্ঘ্যের সমান হয় √of সমকোণ সংলগ্ন বাহু স্কোয়ার, মানে AC² + BC² সমান AB²। AB² সমান লিখেছি AC² + BC²। AC আর BC এর মান পুট করেছি। তাহলে 3² + 4², AB সমান √3² + 4²। 3² 9, 4² 16, 16 + 9 সমান 25। AB সমান √25, তাহলে AB সমান হচ্ছে 5 একক। তাহলে AB সমান হচ্ছে 5 একক। তারপরের অঙ্কে আসছি sec θ সমান বলা আছে x/y, যেখানে অবশ্যই x ≠ y, x ও y এর মধ্যে কে বড় এটা বের করতে হবে। তাহলে আমরা জানি sec θ সমান হয় যেটা আমাদের sec θ সমান হয় আমাদের অতিভুজ বাই ভূমি, আর তারই অনুপাত দেওয়া ছিল x/y। তার মানে এখানে বোঝাতে চাইছে যে অতিভুজটা x আর ভূমিটা y। তাহলে অতিভুজ সবসময় বড় হয় ভূমির থেকে, তাহলে x সবসময় বড় হবে, x ও y এর মধ্যে xটা হবে বড়। তারপরে 5 দাগে আছে শঙ্কুর উচ্চতা 3 সেন্টিমিটার, ব্যাসার্ধ 24 সেন্টিমিটার হলে আয়তন কত হবে। তাহলে আমরা জানি শঙ্কুর উচ্চতা h সমান যদি আমরা 3 হয়, ব্যাসার্ধ r সমান যদি 24 হয়, আয়তনের সূত্র হয় v সমান 1/3 πr²h। তাহলে 1/3 πr² মানে 24 × 24, h সমান হচ্ছে 3। তাহলে 3 আর 3 কাটলে 24² সমান 576, আর এই যে পাইটা আমাদের মান না বসিয়ে লিখতে পারো 576 পাই ঘন সেন্টিমিটার। 6 দাগের অঙ্কে আছে সামেশন 10i²
এর মান কত? তাহলে আমরা আই এর মান 1 বসালে হবে 10 ইন্টু আই স্কোয়ার প্লাস 10 ইন্টু 2 স্কোয়ার প্লাস 10 ইন্টু 3 স্কোয়ার। তাহলে 10 কমন নিলে হচ্ছে 1 স্কোয়ার যুক্ত 2 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার হয় 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 9 4 13, 1 14, 10 ইন্টু 14 সমান 140। পরের দাগে চলে আসছি, বলা আছে 3-এর দাগে সত্য মিথ্যা নির্ণয় করো। এ বি এর মূলধন দেওয়া আছে 11:9, তাদের প্রাপ্য লভ্যাংশের পার্থক্য কত হবে সেটা বের করতে হবে। তাহলে যখন টাইম যুক্ত থাকে না সেক্ষেত্রে মূলধনের অনুপাতে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত হয়। তাহলে এ এর লভ্যাংশ হবে 11x, বি এর হবে 9x। তাহলে এ এর লভ্যাংশ হচ্ছে 11x, বি এর লভ্যাংশ হবে 9x। তাহলে লভ্যাংশের পার্থক্য এই 11 আর 9-এর মধ্যে যে ডিফারেন্স মানে সেটা হচ্ছে 2x। তাহলে মোট লভ্যাংশ কত? 11x প্লাস 9x সমান 20x। তাহলে 2x বাই 20x ইন্টু 100। তাহলে 2 10 20 10 10 100। তাহলে লভ্যাংশ বন্টনের পার্থক্য হবে 10%। আচ্ছা সরি, এখানে মূলধনের পার্থক্য নয়, এখানে হবে মূলধনের অনুপাত। তারপরে চলে আসছি এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্তভেদে, ওয়াই জেডের সঙ্গে ব্যস্তভেদে থাকলে এক্স জেডের সঙ্গে সরল ভেদে থাকবে কিনা দেখতে হবে আমাদের। তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্তভেদে মানে এক্স ভ্যারাইজেজ 1/y, আবার ওয়াই ভ্যারাইজেজ 1/z। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স সমান k1/y, ওয়াই সমান k2/z। তাহলে এক্স সমান k1, ওয়াই এর জায়গায় মান বসিয়েছি k2/z। তাহলে জেডটা উপরে যাবে k1 ইন্টু জেড বাই k2। তাহলে এক্স সমান হচ্ছে k1 k2/z। এবারে এই k1/k2 এটা তো আমাদের ধ্রুবক, এই ধ্রুবক পার্টটাকে যদি আমরা সরিয়ে নিই তাহলে হবে এক্স ভ্যারাইজেজ জেড। তাহলে এক্স জেডের সঙ্গে সরল ভেদে আছে, আর বইতে এটা বলা ছিল, তাহলে এই বিবৃতিটি সত্য হবে। চলে আসছি 3-এর দাগের অঙ্কে। ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়াম। AB একটি বৃত্তের ব্যাস, AB সমান্তরাল CD কোণ BCD 110 ডিগ্রি হয়, তবে BDC এর মান হবে 30 ডিগ্রি। তার জন্য একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম এঁকেছি আমরা। এই বৃত্তস্থ ট্রাপিজিয়ামের বলা আছে এই যে DC বাহুটা ABর সঙ্গে সমান্তরাল এবং বলা ছিল BDC এর মান 30 ডিগ্রি। তাহলে আমাদের ছবি অনুযায়ী BD এবং সি মানে এই যে বিডিসি এই কোণটা আমাদের বলা ছিল 30 ডিগ্রি। আবার এটা সমান্তরাল, এটা হচ্ছে আমাদের ভেদক। তাহলে এটা যদি আমাদের 30 ডিগ্রি হয় তাহলে এই দিকে এটা জেড আকৃতি ধারণ করছে, তাহলে এটাও হবে আমাদের 30 ডিগ্রি। আবার এটা আমাদের ব্যাস ছিল, তাহলে এটা একটা কী কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। এই কোণটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় এর মান হবে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটায় এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এর মান হবে 180 বিযুক্ত 90 প্লাস 30 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। আবার আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক কোণ। তাই এটা যদি 60 ডিগ্রি হয় এটা হবে 180 বিযুক্ত 60 ডিগ্রি, তাহলে হবে 120 ডিগ্রি। কিন্তু বইতে বলা ছিল এর মান 110 ডিগ্রি, তাই বিবৃতিটি হবে মিথ্যা। এখানে কোণ উল্লেখ করে সমস্ত অঙ্কটি বিশদে করা আছে, তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। এবারে 4-এর দাগের অঙ্কে চলে আসছি। 4-এর দাগের অঙ্কে বলা আছে ত্রিকোণমিতিক পরিমাপে কোণ পরিমাপে 0 থেকে 360 ডিগ্রি ছাড়াও 0 এর কম পরিমাপ হতে পারে। অবশ্যই হতে পারে, এটা সত্য হবে, যেহেতু আমরা ধনাত্মক মানগুলি নিলে 0 থেকে 300 ডিগ্রি হবে, কিন্তু যদি আমরা ঋণাত্মক মানগুলিকে গ্রাহ্য করি তাহলে 0 থেকে কমের মানগুলোও আমরা পেতে পারবো, একই হবে, তাই এটা সত্য হবে। তারপরে বলা আছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে r/3 একক ব্যাসার্ধের মোট 3টি গোলক করা যাবে। তাহলে আমরা এক্ষেত্রে জানি একটা গোলককে গলিয়ে যখন আরও কিছু অন্য যে পদার্থ তৈরি করা যায় অবশ্যই সেক্ষেত্রে দুটো জিনিসের আয়তন একই থাকে। তাহলে যখন r একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলককে গলাবো তাহলে নিরেট গোলকের আয়তন হবে কত? 4/3 পাই r3। আবার যেই নতুন গোলকগুলো করব তার ব্যাসার্ধ বলা আছে r/3। তাহলে একটা গোলকের আয়তন হবে 4/3 পাই r/3 এর হোল কিউব, কিন্তু এরকম 3টে গোলক করেছি তাই আয়তন 3 ইন্টু 4/3 পাই r3/27। তাহলে হচ্ছে 4 পাই r3/27। যেহেতু 4 পাই r3/27 এবং 4/3 পাই r3/27 দুটোর মান আলাদা, তাই অবশ্যই বিবৃতিটি মিথ্যা হবে। তারপরে 6-এর দাগে বলা আছে যে এখানে তত্ত্বের সংখ্যাগুরু মান বলা আছে 2। সংখ্যাগুরু মান হয় সেই মান যেই মান সবথেকে বেশি বার থাকে। এবার আমরা ঊর্ধ্বক্রমে সাজালে দেখতে পাবো 2 2 2 2 2টা 4 বার আছে, 5টাও 1 2 3 4 5টাও 4 বার আছে।
তাহলে যেটা সবথেকে বেশি বার থাকে সেটাই হয় সংখ্যাগুরু মান। এক্ষেত্রে 2 আর 5 দুটোই সমান সমান বার আছে, তাই সংখ্যাগুরু মান 2 এবং 5 হবে, শুধুমাত্র 2 হবে না। তাই এখানে সংখ্যাগুরু মান যে বলা আছে 2, এটা মিথ্যা, তাহলে বিবৃতিটি মিথ্যা হবে। আজকে আমি তোমাদের 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ সমাধান করে দিয়েছি, এবং পরের যে ভিডিওটা সেটাতে আমরা 4-এর দাগের কোশ্চেনগুলো সলভ করে দেবো। একটা ভিডিওতে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আমরা পরের ভিডিওতে তোমাদের 4-এর দাগের কোশ্চেনগুলো সমাধান করে দেব। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।